যে স্যামসাং এর $22 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট যেটা ভিয়েতনামে গিয়েছে 2012-13 সালের দিকে, ওই ইনভেস্টমেন্টটা বাংলাদেশে হওয়ার কথা ছিল। তো উনি যখন বাংলাদেশে এটাকে নিয়ে আসলেন, তো কোরিয়ান ইপিজেডের যে জমি সংক্রান্ত কিছু বিষয় আছে যে মিউটেশন রিলেটেড, যেটা তখনকার যে পলিটিক্যাল আউটফিট ছিল ওনারা মনে করেছিলেন যে এইটা আপাতত কোরিয়ান ইপিজেডকে দেওয়া যাবে না, এটা ওনাদেরকে একটু ঝুলিয়ে রাখতে হবে, তো ওনাদেরকে মিউটেশনের কাগজপত্র দেওয়া যাবে না। স্যামসাং যখন তাদের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করলো তখন দেখলো যে জমির কাগজপত্র নাই, তো বললো আপনি এটা কবে দিতে পারবেন। তুমি বলে যে আমি বলতে পারি না আপনাকে আমি কাগজপত্র কবে দিতে পারবো। অ্যান্ড দ্যাটস হাউ স্যামসাং ডিসাইডেড টু মুভ আউট অফ বাংলাদেশ। আসলে সরকারের মধ্যে সদিচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব। উনি এখন কিন্তু আমাদের জন্য প্রায় 31 জন বিনিয়োগকারীকে কোরিয়া থেকে ধরে নিয়ে এসেছেন এই ইনভেস্টমেন্ট সামিটে জয়েন করার জন্য। সো দিস ইজ এক্স্যাক্টলি হাউ উই শুড বি অপারেটিং ইন ফিউচার। প্রথমত হচ্ছে যে ওনাদের কাছ থেকে আজকের ট্রিপ থেকে আমাদের কি এক্সপেকটেশন। আমাদের ট্রিপ থেকে এক্সপেকটেশন হচ্ছে ওনারা ট্রিপ থেকে এসে একটা কনফিডেন্স পাবেন যে, আমি আগেও বলেছি যে ইনভেস্টমেন্ট ডিসিশন ওভারনাইট হয় না। ওনারা হয়তো বাংলাদেশ নিয়ে চিন্তা করছেন তাই ওনারা বাংলাদেশে এসেছেন। ওনারা এই ট্রিপ করে কালকে সকালে গিয়ে কন্ট্রাক্ট সাইন করবেন, আমি এটাও চাই না। ওনারা একটা পজিটিভ আউটলুক নিয়ে ফেরত যাবেন, ওনারা হেড অফিসে যাবেন, হেড অফিসে গিয়ে কনসাল্ট করবেন, ওনারা বলবেন যে আমি ফিজিক্যালি দেখে এসেছি জায়গাটা কাজ করছে। আমাদের টার্গেট হচ্ছে যে এই 60-70 জন যারাই গেছেন তাদেরকে আমরা ইন্ডিভিজুয়ালি ট্র্যাক করবো এখন থেকে, বিডার থেকে, যে আমরা প্রত্যেকের সাথে একটা যোগাযোগ রাখবো আগামী 6 মাস 12 মাস, চেষ্টা করবো এটাকে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে ম্যাটেরিয়ালাইজ করার জন্য, নাম্বার 1। আর বাংলাদেশে কেন এফডিআই আসবে এটার অনেক বড় আনসার আছে, বাট কস্ট অ্যাডভান্টেজ সবাই বলে যে আমাদের চিপ লেবার। আমি জাস্ট এই পয়েন্টটা একটু ঠিক করে দিতে চাই, সেটা হচ্ছে যে ট্রু আমাদের প্রোডাক্টিভিটি ইস্যু আছে, কিন্তু আমাদের লেবার ট্রেনেবল, সেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুব ভালো করে প্রমাণ করেছে যে ট্রেনেবল। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের কস্ট অ্যাডভান্টেজটা শুধু লেবারে না, আমাদের কাছে একটা টেবিল আছে, আমি আপনাদের সবাইকে কোনো এক সময় শেয়ার করে দিব। ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, আমাদের যেগুলো কম্পিটিটিভ কান্ট্রি, তাদের পানির দাম, ইলেকট্রিসিটির দাম, গ্যাসের দাম, জমির দাম, এই সবগুলা কিন্তু মোস্ট কেসেসে বাংলাদেশের চেয়ে অনেক বেশি। 2-1টা ক্ষেত্রে ইন্দোনেশিয়া আমাদের সমান, বাকি সবগুলা দেশে এই প্রত্যেকটা ইউটিলিটির প্রাইস ইজ অ্যাকচুয়ালি মাচ হায়ার দেন বাংলাদেশ। সো অ্যাজ আ প্যাকেজ, বোথ ফাইন্যান্সিয়াল অ্যান্ড নন ফিজিক্যাল যে বেনিফিটগুলো আমরা প্যাকেজ হিসেবে প্রোভাইড করি, এটা আসলে অন্য যে কোনো দেশের সাথে কম্পিটিটিভ। যেই জায়গাটা আমরা ফেল করি সেটা হচ্ছে ইনভেস্টর যখন আগ্রহ দেখায় তারপরে তাকে ল্যান্ড করানোর একটা প্রসেস আছে, সেই প্রসেসটাতে তাকে আমাদের একটু হ্যান্ডেল করতে হবে, তাকে কমফর্টটা দিতে হবে, কনফিডেন্স দিতে হবে যে আমরা যেটা প্রমিস করেছি সেটা আমরা ডেলিভার করতে পারবো। ওই জায়গাটায় গিয়ে আমরা ফেল করি বলে অনেকে কনফিডেন্স না পেয়ে ফাইনালি বাংলাদেশে ইনভেস্ট করেন না। সো উই নিড টু ফিগার আউট যে ওই জায়গাটাতে আমরা কীভাবে সরকার থেকে সাপোর্ট দিতে পারি যাতে ওনারা বাংলাদেশে ইভেন্টুয়ালি রান করেন। স্টার্টআপ বাংলাদেশ রোজার সময়ে দেশের 5টা বিভাগে ন্যাশনাল ইয়থ সামিট করেছে, এবং প্রতিটা বিভাগ থেকে আমরা দুজন দুটা স্টার্টআপকে পিক করেছি আর কি। তো আমরা এই যে ইনিশিয়েটিভটা আমরা এটা কন্টিনিউ করব। এখন থেকে আমরা আমাদের ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলো আমরা সচল করব, এবং সচল করে এই ইউনিভার্সিটি অ্যাক্টিভেশনগুলো আইসিটির অধীনে দুটো দপ্তর আছে যারা প্রি-সিড স্টার্টআপ নিয়ে কাজ করে, আইডিয়া এবং যারা অ্যাক্সিলারেশন ফেজ এবং ভিসি নিয়ে কাজ করে, সেখানে স্টার্টআপ বাংলাদেশ। সো এই দুটোর মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি যারা ইনোভেশন ক্লাব আছে তাদেরকে রিচ করার চেষ্টা করব। তো এটা হচ্ছে একটা প্রসেস, এবং প্রতিটা ইউনিভার্সিটি থেকে আমরা ক্যান্ডিডেট পিক করব, স্টার্টআপ পিক করব। আর দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্টার্টআপ বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত ওয়ার্ক প্রসেস আছে, যে আমাদের যারা ভিসি ফান্ড পেতে চান তারা যদি সারা বছর ব্যাপী অ্যাপ্লাই করতে পারেন, তো যখন অনেকগুলো অ্যাপ্লিকেশন জমা হয় তখন আমরা পিচিং সেশন অ্যারেঞ্জ করি, এবং সেখানে স্টার্টআপ বাংলাদেশের বোর্ড এবং গভর্নর্স, যেখানে সরকার এবং সরকারের বাইরে অন্যান্য স্টেক হোল্ডাররা আছেন, তাদের সামনে পিচিং করা হয়। পিচিংয়ে সেখানে কিছু স্কোরিং ক্রাইটেরিয়া আছে, স্কোরিং ক্রাইটেরিয়া যারা পাস করেন তাদেরকে এই ফান্ডগুলো বরাদ্দ করা হয়। সো আমরা এই যে এই প্রক্রিয়াটা বেগবান করবে এবং এই প্রক্রিয়াটাতে চলমান থাকবে। তো সেক্ষেত্রে যারা এই পিচিংয়ে পাস করবেন তাদেরকে দেওয়া হবে, আপনার ফান্ডিং, অ্যাক্সেস টু ফান্ড দেওয়া হবে, আর একই সাথে ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন থেকে যারা আসবে তাদেরকেও ফান্ড দেওয়া হবে। কোরিয়ান ইপিজেডের যে চেয়ারম্যান, উনি একটা নিজের থেকে একটা কমেন্ট্রি করেছেন যে উনি মনে করেন বাংলাদেশে ইনভেস্ট করা উচিত আমাদের। তো এটার ব্যাকগ্রাউন্ডটা এরকম যে আমরা যেদিন আমি প্রথম জয়েন করি তার পরপরই ওই দিনই আসলে কোরিয়ান ইপিজেডের চেয়ারম্যান উনি এসেছিলেন। উনি এসে বললেন যে দেখো, বাংলাদেশে আমি পার্সোনালি, সে বাংলাদেশের সাথে খুবই ক্লোজ, বাংলাদেশের ব্যাপারে তার প্রচুর আগ্রহ, কিন্তু বাংলাদেশ তাকে যেভাবে ট্রিটমেন্ট করেছে এটা অনেক ক্ষেত্রেই আসলে তার কাছে মনে হয়েছে যেটা ফেয়ার ছিল না। এরকম একটা গল্প আছে, উনি আমাকে নিজেই বললেন যে স্যামসাংকে উনি বাংলাদেশে অলমোস্ট নিয়ে চলে এসেছিলেন। যে স্যামসাংয়ের $22 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট যেটা ভিয়েতনামে গিয়েছে 2012-13 সালের দিকে, ওই ইনভেস্টমেন্টটা বাংলাদেশে হওয়ার কথা ছিল।
তো উনি যখন বাংলাদেশে এটাকে নিয়ে আসলেন, তো কোরিয়ান ইপিজেডের যে জমি সংক্রান্ত কিছু বিষয় আছে যে মিউটেশন রিলেটেড, যেটা তখনকার যে পলিটিক্যাল আউটফিট ছিল ওনারা মনে করেছিলেন যে এইটা আপাতত কোরিয়ান ইপিজেডকে দেওয়া যাবে না, এটা ওনাদেরকে একটু ঝুলিয়ে রাখতে হবে, তো ওনাদেরকে মিউটেশনের কাগজপত্র দেওয়া যাবে না। স্যামসাং যখন তাদের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করলো তখন দেখলো যে জমির কাগজপত্র নাই, তো বললো আপনি এটা কবে দিতে পারবেন? উনি বললো যে আমি বলতে পারি না আপনাকে আমি কাগজপত্র কবে দিতে পারবো। অ্যান্ড দ্যাটস হাউ স্যামসাং ডিসাইডেড টু মুভ আউট অফ বাংলাদেশ। এরকম অনেক ইনসিডেন্ট আছে আমাদের, অনেকে আসতে চেয়েছেন তাকে আমরা এই সাপোর্টটা দিতে পারিনি। তো উনি এসে বলেছেন যে আমাকে বছরের পর বছর ধরে এরকম করা হচ্ছে, বলা হচ্ছে, তাহলে তোমরা যদি আমাকে রাইট টুলগুলো দিতে পারো তাহলে আমি আরও ইনভেস্টার নিজেই আনতে পারবো। তো তখন আমরা দেখলাম যে এটা একটা ইন্টারমিনিস্ট্রিয়াল ইস্যু। তো তখন আমরা একটা টিম তৈরি করেছিলাম বিডার ভিতরে। বিডার সেই টিমটার নাম ছিল প্রজেক্ট অ্যাম্বাসেডর। তো এই টিমটাকে আমরা নাম দিয়েছিলাম প্রজেক্ট অ্যাম্বাসেডর টিম। সেই অ্যাম্বাসেডর টিমটার কাজ ছিল যে ওনাকে অ্যাম্বাসেডারে কনভার্ট করা, আমাদের একজন ক্রিটিক তাকে আমরা কীভাবে অ্যাম্বাসেডারে কনভার্ট করতে পারি। তো সেখানে ইন্টারমিনিস্ট্রিয়াল আরও কিছু লোকজনকে যোগ করা হলো এবং তাকে আমরা একটা ডেডলাইন দিয়েছিলাম যে আমরা ফেব্রুয়ারি 6 তারিখের মধ্যে, প্রধান উপদেষ্টা নিজে কমিট করেছিলেন যে আমরা 6 তারিখের মধ্যে ওনাকে যাবতীয় জমির কাগজপত্র এবং যা যা ক্লিয়ারেন্স সরকার থেকে লাগে সব জোগাড় করে দিব। এই পুরাটা করতে কিন্তু আসলে অনেক ইনভলভ করতে হচ্ছে সরকারের মধ্যে। সেই আমাদের চিটাগংয়ের ডিসি থেকে শুরু করে আমাদের ফরিদাপা, উনি খুবই শক্ত ডিসি এবং এই জন্য আমি ওনাকে খুবই পছন্দ করি। তো ওখান থেকে শুরু করে সরকারের অনেকগুলো সংস্থাকে এক করে আমরা ফাইনালি প্রজেক্টটাকে পুল অফ করতে পেরেছি। এক্স্যাক্টলি 6 তারিখে তাকে যাবতীয় কাগজপত্র রেজিস্ট্রেশন করে এগ্রিমেন্ট সাইন করে সব কিছু হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড হি ওয়াজ ভেরি গ্রেটফুল, হি ওয়াজ ভেরি ভেরি হ্যাপি। যে জিনিসটা লাস্ট 10 বছর ধরে উনি পুল অফ করতে পারেনি, ওটা আমরা ওনাকে 2 মাসের মধ্যে বের করে দিয়ে দিয়েছি। তো এটা একটা এক্সাম্পল এই কারণে যে আসলে সরকারের মধ্যে সদিচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব। সরকার যদি একসাথে সবাই মিলে কাজ করে, সরকারের ভিতরে বিভিন্ন মন্ত্রণালয়, আন্তঃমন্ত্রণালয়ের যে টেরিটোরিয়াল ফাইট, সেই ফাইটটাকে বাদ দিয়ে যদি সরকার একসাথে কাজ করে এবং ইনভেস্টমেন্টকে প্রমোট করা, যেটাকে আমরা সবসময় বলি যে এমপ্লয়মেন্ট জেনারেশন ইজ দি বিগেস্ট প্রবলেম বলবো না, আমি বলবো যে অপরচুনিটি, এবং অ্যাট দ্য সেম টাইম দ্য সিঙ্গেল বিগেস্ট চ্যালেঞ্জ উই হ্যাভ, যে এমপ্লয়মেন্ট জেনারেশনের ব্যাপারটা, সেইটাকে প্রাইমারি গোল হিসেবে ধরে সরকারের সব মন্ত্রণালয় যদি একসাথে কাজ করে এটাকে ডেফিনেটলি অ্যাচিভ করা সম্ভব। সো এটা ইজ এ গ্রেট এক্সাম্পল। সেই এক্সাম্পলটাকে আমাদের আরও 10 বার কপি করতে পারতে হবে। সো এই উইনটাকে আসলে এই সেম উইন্স উই নিড টু শো মেনি উইন্স টু আওয়ার ইনভেস্টার্স, যাতে তারা পরে এসে, উনি এখন কিন্তু আমাদের জন্য প্রায় 31 জন বিনিয়োগকারীকে কোরিয়া থেকে ধরে নিয়ে এসেছেন এই ইনভেস্টমেন্ট সামিটে জয়েন করার জন্য। সো দিস ইজ এক্স্যাক্টলি হাউ উই শুড বি অপারেটিং ইন ফিউচার।